আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা আমরা অধ্যায় বলতে পারি। সেটা হলো ক্ষয়চক্র বা সার্কেল অফ ইরোশন। এই সার্কেল অফ ইরোশন বা ক্ষয়চক্র কথাটি প্রথম 1899 সালে ভূতত্ত্ববিদ উইলিয়াম মরিস ডেভিস এই ধারণা প্রদান করেছিলেন। ডেভিস তার জিওগ্রাফিক্যাল এসে পুস্তকে এই তত্ত্বের অবতারণ করেছিলেন। এই তত্ত্বের মধ্যে প্রথমে যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কেল অফ ইরোশন বা সার্কেল বা চক্র। অর্থাৎ কোনো একটি বিন্দু থেকে যদি শুরু করা হয় যাত্রা, আবার যদি ঘুরে ফিরে সেই বিন্দুতে ফিরে আসা হয়, তখন সেটাকে আমরা কি বলি? চক্র বা সার্কেল বলা হয়। ডেভিস এই বর্ণিত ক্ষয়চক্র অর্থাৎ ভূমিরূপ উত্থিত হওয়ার পর সেগুলো ক্ষয় প্রাপ্ত হয়ে আবার পুনরায় সেই প্রায় সমতল ভূমিতে পরিণত হচ্ছে। এই ডেভিস বর্ণিত ক্ষয়চক্রটি আমাদের কাছে খুব সহজেই বোধগম্য। এর কতগুলো কারণ তো অবশ্যই আছে। সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওনার ব্যাখ্যা। কারণ উনি যখন সার্কেল অফ ইরোশন বা ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন, তখন উনি আমাদের মানুষের জীবনের ইতিহাসের সঙ্গে সাদৃশ্য রেখে এর ব্যাখ্যা করেছেন। যেমন মানুষের জীবন চক্র আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ মানুষের জন্ম হয়, তারপর সে বড় হয় এবং বার্ধক্য এলে সে মারা যাচ্ছে। অর্থাৎ একটা জীবনের কি হচ্ছে, মৃত্যুর মধ্যে দিয়ে তার চক্র বা সার্কেলটা পূর্ণ হচ্ছে। এবং এখানে ডেভিস তার ক্ষয়চক্রেও এই ক্ষয়চক্রে সমুদ্র থেকে কোনো একটা ভূখণ্ড উত্থান হলো, তারপর বিভিন্ন বাহ্যিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দীর্ঘদিন ক্ষয় করে এবং বিভিন্ন ধরনের কি হচ্ছে, ভূমিরূপের সৃষ্টি করে। এইভাবে ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা কমে গিয়ে সমুদ্রপৃষ্ঠের সঙ্গে প্রায় সমান হয়ে যায়। এটাই হলো ভূখণ্ডের জীবনচক্রের শেষ অবস্থা। অর্থাৎ কোনো একটা জায়গায় ভূমিরূপের উত্থান ঘটছে, তারপর বিভিন্ন বাহ্যিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ঠিক আগের প্রায় ভূমিরূপটি সমতল ভূমিতে পরিণত হচ্ছে। এই যে চক্র বা সার্কেলের কথা উনি বলেছেন, এটাকে আমরা একটা সুন্দর চিত্রের সাহায্যে ব্যাখ্যায়িত করতে পারি। যেমন হচ্ছে কোনো একটা জায়গায়, এই চিত্রতে আমি দেখিয়েছি যে এখানে সমুদ্রপৃষ্ঠ দেখানো হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে যে ভূমিরূপটা কি হচ্ছে, এইভাবে উত্থিত হয়ে হয়ে একেবারে উচ্চতার চরম পর্যায়ে লাভ করছে এবং পরম পর্যায়ে লাভ করার পর সেটা কি হচ্ছে, উত্থান পর্ব সম্পূর্ণ হচ্ছে। সম্পূর্ণ হওয়ার পর তারপর ক্ষয়কার্য বা ক্ষয় পর্ব শুরু হচ্ছে। ক্ষয় হতে হতে তারপর উত্থিত ভূমিরূপের কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, বিনাশ হচ্ছে এবং প্রায় আবার সমুদ্রপৃষ্ঠের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাই এটা কি হচ্ছে, এই যেন একটা চক্রকার বা আবর্তনে আবর্তিত হচ্ছে। তাই এটাকে আমরা কি বলছি, ক্ষয়চক্র বা সার্কেল অফ ইরোশন বলা হয়। ডেভিস তার ক্ষয়চক্রের কর্মপদ্ধতিকে কতগুলো ভাগে বা কতগুলো স্টেজে ভাগ করেছেন। কর্মপদ্ধতিকে উনি প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভূমিরূপের উত্থান পর্ব আর একটা হচ্ছে ভূমিরূপের ক্ষয় পর্ব। অর্থাৎ প্রথমে ভূমিরূপটা উত্থান হবে এবং দ্বিতীয় পর্যায়ে কী হচ্ছে, ভূমিরূপটা ক্ষয় হবে। তারপর ডেভিসের মতে সমুদ্রগর্ভ থেকে ভূ আন্দোলনের ফলে নবগঠিত ভূমিরূপ দ্রুত সর্বোচ্চ উচ্চতা লাভ করবে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের ওপর যখন নতুন ভূমিরূপের সৃষ্টি হবে, সেটা ভূ আন্দোলনের ফলে বা আলোড়নের ফলে সৃষ্টি হবে এবং যখন এই উত্থান কাজটা হবে খুব দ্রুততর মাধ্যমে হবে। অর্থাৎ খুব দ্রুত সহকারে এই ভূমিরূপটা সর্বোচ্চ উচ্চতা লাভ করবে। তারপর হচ্ছে উত্থান পর্বে ক্ষয় হবে না। অর্থাৎ ভূমিরূপটা যখন উত্থান ঘটবে তখন কিন্তু কোনো ক্ষয়কার্য চলবে না। উত্থান পর্ব শেষ হলে তবে ক্ষয় পর্ব শুরু হবে। উনি কি বলছেন, যে যতক্ষণ না ভূমিরূপটার উত্থান পর্ব শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু কি হচ্ছে, ক্ষয় পর্ব শেষ হলে তবেই কিন্তু ক্ষয় পর্বটা শুরু হবে।
আবার পরে বলছেন ক্ষয় পর্ব দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এবং দীর্ঘদিন ধরে যেটা কি হচ্ছে, এই যে ক্ষয়কার্য বা ক্ষয়কার্যটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। আর একটা উনি কথা এখানে বলেছেন, যখন ক্ষয় চলাকালীন ভূমিরূপটা স্থিতিশীল থাকবে। অর্থাৎ ভূমিরূপের কোনো নতুন করে উত্থানও ঘটবে না এবং অবনমনও ঘটবে না। যতদিন এখানে এই ক্ষয়কার্যটা চলবে ততদিন ওই বিস্তীর্ণ অঞ্চল ভূভাগটা স্থিতিশীল বা স্থির অবস্থায় থাকতে হবে। আরেকটা হচ্ছে শিলার গঠনের ওপর ক্ষয়চক্র নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ শিলার গঠনের ওপর কি হচ্ছে, ওখানে ক্ষয়চক্রটা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ সেখানে যে শিলাটা আছে সেই শিলাটা কি ধরনের শিলা দিয়ে গঠিত, সেটার দ্বারা কি হচ্ছে এখানকার ক্ষয়চক্রটা টোটালটাই কি হচ্ছে নিয়ন্ত্রিত হতে থাকবে। তারপর এখানে ডেভিসের আমরা পরে এটা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে ডেভিসের, যেটাকে বলা হচ্ছে ডেভিসের ত্রয়ী বা ট্রায়ো অফ ডেভিস। এখানে ডেভিস তার ক্ষয়চক্রে একটা কথা বলেছেন, ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। অর্থাৎ কোনো একটা ভূমিরূপের ক্ষয়চক্রের প্রকৃত নিয়ন্ত্রণকারী গঠন, প্রক্রিয়া ও পর্যায়কে ডেভিসের ত্রয়ী বলা হয়। উনি এখানে একটা কথা বারবার বলেছেন, অর্থাৎ বলেছেন ল্যান্ডস্কেপ ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস এবং স্টেজ। এবার এখানে উনি গঠন বলতে কী বলেছেন, গঠন বলতে এই যে এখানে কথাটা আমরা পড়েছি স্ট্রাকচার বা গঠন বলতে উনি বলেছেন শিলার কাঠিন্যতা, শিলার প্রবেশতা, শিলার মধ্যে কোনো নতি আছে কিনা, শিলার মধ্যে কোনো ভাঁজ আছে কিনা, শিলাটা কী ধরনের শিলা দিয়ে গঠিত, সেটা কঠিন শিলা দিয়ে গঠিত বা যেটা হচ্ছে দ্রাব্য শিলা দিয়ে গঠিত বা অদ্রাব্য শিলা দিয়ে গঠিত। অর্থাৎ যেখানে ক্ষয়চক্রটা সংঘটিত হবে সেখানকার শিলাটা কী ধরনের গঠন নিয়ে কী ধরনের উপাদান নিয়ে গঠিত, সেটাকে গঠন বলা হয়েছে। তারপর বলা হচ্ছে প্রক্রিয়া বলতে বা যেটাকে আমরা বলতে বোঝাই ভূমিরূপ গঠনকারী সমস্ত ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তিগুলোকেই আমরা প্রক্রিয়া বলে। এখানে প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। কারণ ভূমিরূপটা যখন সৃষ্টি হচ্ছিল ভূ আলোড়নের ফলে, তখন কিন্তু আভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তিটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু যখন ভূমিরূপটা উত্থান পর্ব সমাপ্তি ঘটে এবং ক্ষয়কার্য শুরু হয়, তখন কিন্তু বাহ্যিক যে শক্তিগুলো সেগুলো আমরা হতে পারে নদীর দ্বারা ক্ষয়, বায়ুর দ্বারা ক্ষয়, হিমবাহর দ্বারা ক্ষয়, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে স্টেজ হচ্ছে যে কোনো ক্রিয়াশীল শক্তির কর্মক্ষমতা, অর্থাৎ ভূমি গঠনের ক্ষমতা দীর্ঘ ক্ষয় পর্বে কখনো সমান থাকে না। আর ভূমিরূপ গঠনের ক্ষমতা ভূমিরূপ যে সমস্ত প্রাকৃতিক শক্তি বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করছে, সেই গঠনের কখনোই একইভাবে চলতে পারে না। সেই গঠনের ক্ষয়চক্রে ভূমিরূপ গঠনকারী প্রাকৃতিক শক্তির কর্ম সম্পাদনের ধরন অনুযায়ী আমরা এটাকে তিনটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এই যে শক্তি, যেমন নদী একটা শক্তি, সে তো সবসময় একই ধরনের ক্ষয় করতে পারে না। সবসময় সে গোটা ভূমিরূপ নদীর আমরা সবসময় যৌবন অবস্থায় ক্ষয়কার্য দেখতে পাই না, তার মধ্যে যৌবন দেখতে পাই, পরিণত দেখতে পাই, বার্ধক্য, বিভিন্ন পর্যায় লক্ষ্য করতে পাই। তাই এখানে উনি পর্যায়কে তিনটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে যৌবন পর্যায়, একটা হচ্ছে পরিণত পর্যায়, আর একটা কি হচ্ছে বার্ধক্য পর্যায়। এবার যেটা আমরা পড়ব, এতক্ষণ ধরে আমি তোমাদের বারবার আলোচনা করছি ক্ষয়চক্রটা আসলে কি। ভূ আলোড়নের ফলে পর্যায়ক্রমে ভূমির উত্থান ও প্রাকৃতিক শক্তির দ্বারা সেই ভূমি ক্ষয় সাধন ও অবনমনের পর্যায়ক্রমিক চক্রকে ক্ষয়চক্র বলা হয়। ক্ষয়চক্রকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নদীর ক্ষয়চক্র, 2 নম্বর হচ্ছে মরু ক্ষয়চক্র, কোথাও হচ্ছে হিমবাহের ক্ষয়চক্র, আবার হচ্ছে সামুদ্রিক ক্ষয়চক্র। নদীর ক্ষয়চক্র কাকে বলে? অর্থাৎ যে কোনো জায়গায় ক্ষয়চক্র
ক্ষয়চক্র সম্পন্ন হতে নদী যদি মেন ভূমিকা পালন করে, অর্থাৎ নদীর ভূমিকায় যদি মুখ্য হয়, তখন সেইটাকে বলা হচ্ছে নদীর ক্ষয়চক্র বলা হচ্ছে। মরু অঞ্চলের ক্ষয়চক্র, অর্থাৎ মরু অঞ্চলে বায়ুর কার্যকলাপের ফলে শিলাস্তরটা ক্ষয়কার্য হওয়ার ফলে যখন প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, তখন সেটাকে মরু ক্ষয়চক্র বলা হচ্ছে। হিমবাহের ক্ষয়চক্র, অর্থাৎ পৃথিবীর আমরা জানি উচ্চ পার্বত্য অঞ্চলে বা যেখানে বরফে সারা বছর ঢেকে থাকছে, সেই সব অঞ্চলে হিমবাহের কার্যকলাপের ফলে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় এবং ক্ষয়চক্র সম্পন্ন হয়, তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহের ক্ষয়চক্র বলা হয়। আরেকটা হচ্ছে সামুদ্রিক ক্ষয়চক্র, অর্থাৎ এটা সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক তরঙ্গে ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে এবং উত্থিত ভূমিরূপটাকে প্রায় সমতল ভূমিতে পরিণত করছে, তখন সেটাকে আমরা বলছি সামুদ্রিক ক্ষয়চক্র বলা হয়। স্বাভাবিক ক্ষয়চক্র বা নর্মাল সার্কেল অফ ইরোশন, এই স্বাভাবিক ক্ষয়চক্র আমরা ডেভিস বর্ণিত ক্ষয়চক্রকেই সাধারণত স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। ডেভিসের মত অনুসারে প্রবাহমান জলধারা বা নদী নিয়ন্ত্রিত ক্ষয়চক্রকেই স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় বা নর্মাল সার্কেল অফ ইরোশন বলা হয়। এই স্বাভাবিক ক্ষয়চক্র বলতে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের কোনো অংশে ক্ষয়চক্র যদি নদীর দ্বারা প্রায় 70% বা 70% নদীর দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নদীর দ্বারা নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলছি নর্মাল সার্কেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়। এক কথায় বলতে পারি ডেভিস বর্ণিত ক্ষয়চক্রকেই আমরা স্বাভাবিক ক্ষয়চক্র বলে থাকি। এই ডেভিস বর্ণিত ক্ষয়চক্র আলোচনা করতে গেলে কতগুলো কথা আমরা বলবো, অর্থাৎ ডেভিস তার ক্ষয়চক্র আলোচনার পূর্বে এখানে কতগুলো শর্তের কথা বলেছে। সেই শর্তগুলো হলো 1 নম্বর শর্ত, সমুদ্র গর্ভ থেকে কোনো ভূখণ্ড দ্রুত উত্থিত হবে এবং উত্থানের কাজ খুব অল্প সময়ে শেষ হবে এবং যখন উত্থান কার্য চলবে তখন কিন্তু কোনো প্রকারের ক্ষয়কার্য হবে না। 2 নম্বর শর্ত উনি বলেছেন, উত্থান কার্য শেষ হলে উত্থিত ভূভাগটি দীর্ঘকাল ধীরে ধীরে ক্ষয় করবে, অর্থাৎ ক্ষয় কার্যটা দীর্ঘদিন ধরে চলতে থাকবে। 3 নম্বর শর্ত উনি বলেছেন, ক্ষয়ের শেষ পর্যায়ে সমগ্র ভূখণ্ডটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি উচ্চতায় পৌঁছাবে ও ভূখণ্ডটি একটি প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হবে। পরের শর্ত বলেছেন, সমগ্র অঞ্চলটি কঠিন এবং কোমল শিলা দিয়ে গঠিত হবে। অঞ্চলটি যদি কঠিন এবং ক্রমান্বয়ে শিলা দিয়ে গঠিত হয়, তাহলে সেখানকার ভূমিরূপটা কি হচ্ছে সুস্পষ্টভাবে গড়ে উঠতে পারবে। পরবর্তী শর্তটা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর শর্ত, অঞ্চলটির জলবায়ু আর্দ্র প্রকৃতির হবে। কারণ এখানে স্বাভাবিক ক্ষয়চক্রে আমরা বলেছি নদীর কার্যের প্রাধান্য থাকবে, তাই অঞ্চলটি যদি আর্দ্র প্রকৃতির না হয় তাহলে কিন্তু সেখানে নদীর দ্বারা কার্যটা সেইভাবে ভূমিকা পালন করতে পারবে না। এবার ডেভিস বর্ণিত ক্ষয়চক্রটাকে আমরা যদি একটা চিত্রে, যেটাকে বলছি চিত্রের সাহায্যে দেখাতে পারি, বা কি বলছি আমরা একটা চিত্রের সাহায্যে এখানে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলো উনি দেখিয়েছেন। এখানে উনি এই যেটাকে আমরা বলছি এই ভার্টিক্যাল অ্যাক্সিসে উনি উচ্চতা দেখিয়েছেন, এই হরাইজন্টাল অ্যাক্সিসে উনি সময়কে দেখিয়েছেন বা টাইমকে দেখিয়েছেন। এই টাইমটা যত বর্ধিত হবে ক্ষয়চক্র কী হচ্ছে ধীরে ধীরে অঞ্চলটি সমপ্রায় ভূমিতে পরিণত হবে এবং উচ্চতা দেখা যাচ্ছে যে ভূমি খুব দ্রুত উত্থান ঘটবে এবং সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হবে। আর এদিকে সময়টা দীর্ঘ করা হয়েছে, অর্থাৎ অঞ্চলটি খুব ধীরে ধীরে প্রায় সমতল ভূমিতে পরিণত হবে। এখানে উনি এই উত্থান পর্বগুলোকে এখানে এই ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের 3টি পর্যায় বা স্টেজ দেখিয়েছেন। একটা হচ্ছে যৌবন পর্যায় বা এখানে উত্থান কার্যটা প্রাধান্য লাভ করছে। 2 নম্বর হচ্ছে পরিণত পর্যায়, আর
3 নম্বর হচ্ছে বার্ধক্য পর্যায়, এবং এই বার্ধক্য পর্যায়ের মাধ্যমে এই ভূমিরূপটা ধীরে ধীরে প্রায় সমতল ভূমি বা পেনি প্লেনে পরিণত হবে। এবার এই ডেভিস বর্ণিত ক্ষয়চক্রে আমরা সাধারণত কটা বলেছি, এই কতকগুলো স্টেজ বা পর্যায়ে আমরা 3টি পর্যায় দেখতে পাই। এই 3টি পর্যায়ে বিভিন্ন ধরনের ভূমিরূপের লক্ষ্য করা যায়, বা এই ভূমিরূপ দেখে আমরা বলতে পারি ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমিরূপটি অবস্থান করছে। যেমন যৌবন পর্যায়ে কি কি বৈশিষ্ট্য ভূমিরূপে আমরা দেখতে পাবো। ভূমির বন্ধুরতাযুক্ত ভূমিরূপ, অর্থাৎ ভূমিভাগের উচ্চতা কি হচ্ছে অনেক বেশি থাকবে এবং বন্ধুরতাযুক্ত হবে। অর্থাৎ 2 নম্বর হচ্ছে অনুগামী নদীর সৃষ্টি হবে। আমরা অনুগামী নদী কাকে বলে? ভূমির ঢাল অনুসারে কি হচ্ছে কোনো নদীর সৃষ্টি হলে ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হতে হতে যখন কোনো সাগর বা মহাসাগরে মিলিত হয়, তখন সেই নদীগুলোকে আমরা বলছি অনুগামী নদী। অর্থাৎ কোনো কি হচ্ছে এই অনুগামী নদীগুলো সাধারণত বৃষ্টির জলে যেটাকে বলা হচ্ছে বরফ গলা জলের সৃষ্টি হয়ে থাকে। যেমন এখানে একটা নদী আমরা দেখিয়েছি, যেখান দিয়ে ভূমির ঢাল অনুযায়ী বিভিন্ন পর্যায়ের মাধ্যমে যখন নদীটা সাগর বা সমুদ্রে গিয়ে পতিত হয়, তখন সেটাকে আমরা অনুগামী নদী বলা হয়। 3 নম্বর হচ্ছে এখানে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায়। বৃক্ষরূপী জলনির্গম মানে কি হচ্ছে, দেখো এখানে এই প্রধান একটা অনুগামী নদীর সৃষ্টি হয়েছে, এবং এখানে কি হচ্ছে অনেকগুলো কি হচ্ছে উপনদী এসে মিলিত হয়েছে, এবং প্রত্যেকটা কি উপনদী প্রায় সূক্ষ্ম কোণে মিলিত হওয়ার ফলে এখানে কি হচ্ছে একটা গাছের মতো বা বৃক্ষের মতো প্রণালীর সৃষ্টি করছে, তখন সেটাকে আমরা বলছি বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে ভি আকৃতির উপত্যকা। এখানে উপত্যকাটা খুব সংকীর্ণ হয় এবং গভীর হয়। ভি আকৃতির বা আই আকৃতির উপত্যকা লক্ষ্য করা যায়। পরে যেটা ভূমিরূপ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জলপ্রপাত লক্ষ্য করা যায়। কারণ ডেভিস বর্ণিত ক্ষয়চক্রে উনি শর্তেই বলে দিয়েছেন যে অঞ্চলটি কঠিন এবং কোমল শিলাস্তর দ্বারা গঠিত হবে। আর পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয়, কঠিন শিলা সেভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে না, তাই ফলে পার্বত্য অঞ্চলে এই জলপ্রপাতের সৃষ্টি হয়। আর একটা কী হচ্ছে 6 নম্বর হচ্ছে জলবিভাজিকাগুলো খুব প্রশস্ত হয়। এই জলবিভাজিকাগুলো অনেক প্রশস্ত বা চওড়া হয়ে থাকে। এটা হচ্ছে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের প্রাথমিক পর্যায় বা যৌবন পর্যায়ে গঠিত ভূমিরূপ। এবার আসছি আমরা পরিণত পর্যায়, বা যেটাকে আমরা বলছি ম্যাচিওর স্টেজ বলা হয়। এখানে কি হচ্ছে জলবিভাজিকা ও মূল নদী খাতের উচ্চতা ব্যবধান সর্বাধিক হয়। অর্থাৎ জলবিভাজিকাগুলো ধীরে ধীরে কী হচ্ছে সংকীর্ণ হচ্ছে, যেটা প্রশস্ত বা চওড়া ছিল, মূল নদী খাতের সঙ্গে উচ্চতা কী হচ্ছে ব্যবধানটা বেশি হচ্ছে। 2 নম্বর হচ্ছে পরবর্তী নদীর সৃষ্টি হয়। পরবর্তী নদীর এখানে সৃষ্টি হচ্ছে। 3 নম্বর নদী গ্রাস লক্ষ্য করা যায়। আর হচ্ছে পর্যায়িত ঢাল লক্ষ্য করা যায়। পরিণত পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পর্যায়িত ঢাল, অর্থাৎ এখানে নদী এমন একটা ঢাল লক্ষ্য করা যায় যেখানে নদী অতিরিক্ত ক্ষয় করতে পারে না বা অতিরিক্ত বোঝা বহন করতে পারে না। যেটুকু বোঝা তার কাছে থাকে সে সেইটুকু বোঝা নিয়ে এগিয়ে যেতে থাকে। নদী এই অবস্থায় যে ঢালে এসে প্রাপ্ত হয় তাকেই বলা হচ্ছে পর্যায়িত ঢাল বলা হয়। আর এক পরবর্তী যে ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়, জলবিভাজিকা অত্যন্ত তীক্ষ্ণ আকৃতির হয়ে থাকে। অর্থাৎ জলবিভাজিকাগুলো কী হচ্ছে, কারণ ক্ষয় করার পর তীক্ষ্ণ আকৃতির হয়ে থাকে। প্লাবনভূমি লক্ষ্য করা যায়। পরিণত পর্যায়ে প্লাবনভূমি লক্ষ্য করা যায়। নদীর উপত্যকায় নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় সমান হয়। আমরা যৌবন পর্যায়ে যেটা হয়, নদীর নিম্নক্ষয়ে আধিক্য লক্ষ্য করা যায়, পার্শ্বক্ষয় সেভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু নদীর পরিণত পর্যায়ে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় কী হচ্ছে সমান বা একই প্রকৃতি কী হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বার্ধক্য পর্যায় বা ওল্ড স্টেজে। বার্ধক্য পর্যায়ে ডেভিস বর্ণিত ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে কি ভূমিরূপগুলোর সৃষ্টি হয়। 1 নম্বর হচ্ছে প্লাবনভূমির সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে নদীবাঁকের সৃষ্টি হয়। 3 নম্বর অশ্বক্ষাকৃতির হ্রদের সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে উপনদীগুলোর সংখ্যা কমে। আর 5 নম্বর বিস্তীর্ণ অঞ্চল নিম্নক্ষয় সীমায় অবস্থান করে সমপ্রায়। 6 নম্বর হচ্ছে সমপ্রায় ভূমি বা এনি প্লেনের সৃষ্টি হচ্ছে। এই ডেভিস বর্ণিত ক্ষয়চক্রে যেটাকে আমরা বার্ধক্য বলছি, এটা হচ্ছে বার্ধক্য পর্যায় ক্ষয় এবং সঞ্চয় যৌথভাবে
উদ্ভূত বৃহৎ আয়তন নিম্ন সমভূমিতে বা প্রায় সমভূমিতে পরিণত হয়। ইংরাজি পরিভাষায় এই সমপ্রায় ভূমিকে পেনিপ্লেন বলা হয়। এই পেনিপ্লেন শব্দটি একটা ল্যাটিন শব্দ দুটো এসে, একটা পেনি ল্যাটিন শব্দ পেনি থেকে এসেছে। পেনি কথার অর্থ হচ্ছে প্রায়, আর প্লেন কথার অর্থ হচ্ছে সমতল। অর্থাৎ পেনিপ্লেন হচ্ছে প্রায় সমভূমি বা প্রায় সমপ্রায় ভূমি বলা হয়। এই সমপ্রায় ভূমির ওপর অপেক্ষাকৃত কঠিন শিলা দিয়ে গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত ডিফির মতো আকৃতি বিশিষ্ট পাহাড়গুলোকে কি বলা হচ্ছে? মোনাডনক বলা হয়। এই মোনাডনক লক্ষ্য করা যায় ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর। অর্থাৎ এই সমপ্রায় ভূমি বা পেনিপ্লেনের ওপর কঠিন শিলা দিয়ে গঠিত যে সুউচ্চ টিলা বা পাহাড় থাকছে, সেটাকে আমরা কি বলছি? মোনাডনক বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ক্ষয়চক্রের এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে লিখে দেবে। আমি যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই চ্যানেলটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।